আজকে একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। যে রেসিপিটা হচ্ছে টুনা ফিশ। আর এই টুনা ফিশটা আমি ক্যান টুনা ফিশটা ব্যবহার করেছি। তো কিভাবে তৈরি করেছি সেটার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি, গরম করে নিয়েছিলাম কড়াইটা। তার মধ্যে তেল দিয়ে গরম করে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব, যেন পেঁয়াজটা খুব সুন্দর মতো কুক হয়। তো তখন আমি এখন ওয়েট করব পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করার জন্য। পেঁয়াজটা ভালো মতো কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। বাকি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখন আমি এখানে পেঁয়াজটাকে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা যেন ভালো করে কুক হয় সেদিকে আমার ভালো করে খেয়াল রাখতে হবে। এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। এখন হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তো এখন আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটা মশলা। তো দেখতেই পাচ্ছেন যে আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমার এই মশলাটা ভালো করে যখন আমি দেখলাম যে কষা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে এখন আমি আবারও তেল মশলার মধ্যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটাকে আমি ভালো করে যেহেতু ফ্রাই করেই নিয়েছি, এখন আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিব। এর মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে ভালো করে কুক করে নিয়েছি। এখন আমার যে ক্যান ফিশটা রয়েছে সেই ক্যান টুনা ফিশটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই টুনা ফিশটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব। তো টুনা ফিশ পুরোটাই আমি ব্যবহার করেছি। এখন এই টুনা ফিশটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। টুনা ফিশটা যেহেতু ক্যানে আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিব। তো ভালো করে যেহেতু আমি কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলোকে, এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটার পাশাপাশি এখানে আমি দিয়েছি লং, তেজপাতা, এলাচ, দারচিনি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দিয়েছি। এখন আমি এখানে দিব টমেটো আর মরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি আবারও ভালো করে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার রেসিপিটা যেন ভালো মতো ঠিকভাবে সম্পূর্ণ হয়, এই জন্য কিন্তু আমি টমেটোকে ভালো করে নেড়েচেড়ে একটু মেল্ট করে নিচ্ছি। টমেটোটা যদি কাঁচা কাঁচা থাকে সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো এই জন্যই আমি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টুনা ফিশের মধ্যে। এখন টুনা ফিশটা আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় টুনা ফিশটা আপনারা যারা ট্রাই করেন একবার হলেও ট্রাই করবেন। টুনা ফিশটা কিন্তু খুব ভালো উপকারিতা আছে। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ হওয়াতে এই মাছটা কিন্তু আপনার পুষ্টিগুণেও ভরপুর। তো আমার মনে হয় আপনারা চাইলে কিন্তু এই সুন্দর মাছের রেসিপিটা তৈরি করতে পারেন। যারা অফিস গোয়িং আছেন তারা কিন্তু চাইলে এই রেসিপিটা লাঞ্চে বা ডিনারের জন্য কিন্তু তৈরি করতে পারবেন মাত্র 10 থেকে। যারা গরু মাংসের একটা পারফেক্ট রেসিপি চাচ্ছিলেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের কাছে একদম পানির মতো ইজি হয়ে যাবে আজকে গরু মাংস রান্নাটা। তো চলুন শুরু করা যাক কিভাবে আজকে আমি খুব ইজি প্রসেসে গরু মাংস সুন্দর করে রান্না করে দেখিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গরম মশলাগুলো ব্যবহার করছি। এখানে পর্যাপ্ত পরিমাণে গরম মশলা দিলে কিন্তু গরু মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর পেঁয়াজ আমি বেশ খানিকটা দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারবেন, তবে কম কোয়ান্টিটি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখানে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে কিন্তু বেরেস্তা আকারেও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। যখন দেখলাম যে আমার পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে, তখন এখন আমি প্রত্যেকটা মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখন এখানে দিব মরিচ গুঁড়া আমি অনেক বেশি করেই দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় গরুর মাংসে মরিচের পরিমাণটা কম হলে ভালো লাগে না। এখানে আমি 1.5 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া। আর সবগুলো মশলা এখন আমি তেলে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার চলে এসেছে। যখন তেলে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো এখানে এখন আমি দিচ্ছি আদা রসুনের পেস্টটাও কিন্তু মিনিমাম অ্যামাউন্টে দিতে হবে, কোনো তারতম্য যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের দিকে আমার খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি খুব সুন্দরভাবে দিতে পারি। তো এখন আমার এই মশলাটা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পানি দিচ্ছি, পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব।
তো মশলাটা কষানো পর্যন্ত আমি ওয়েট করব, যতক্ষণ না সুন্দর করে আমি মশলাটা কষাচ্ছি সেদিকে আমার খেয়াল রাখতে হবে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব গরু মাংসের মশলা। তো যে কোনো রকমের ব্র্যান্ডের গরু মাংস ব্যবহার করতে পারবেন। এই মশলার মধ্যে আমি মনে করি রাঁধুনির যে গরু মাংসের মশলাটা আছে ওটা সব থেকে বেস্ট। তো আপনারা চাইলে কিন্তু রাঁধুনির এই মশলাটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আর গরু মাংসের মশলা না দিলে কিন্তু টেস্ট অত বেশি ভালো আসে না। তাই আমার কাছে আমি সবসময় এই গরু মাংসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করি। এখন আমি গরু মাংসের মশলাটাকে নিয়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম ভালো করে কুকড হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে বড় বড় সাইজ রাখার ট্রাই করবেন, এতে টেস্ট অনেক বেশি ভালো আসবে এবং খেতেও অনেক বেশি ভালো হবে। তো এখন হচ্ছে আমি গরু মাংসের মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলার মধ্যে, যেন গরু মাংসটা একদম এই মশলার মধ্যেই কষানো হয়ে যায়। যখন এর থেকে পানি ছেড়ে যাবে তখন এক পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব অন্যান্য ইনগ্রিডিয়েন্টস। তো আমার মোটামুটি দেওয়া কমপ্লিট। আমি পানি ব্যবহার করব ঝোলের জন্য। তো এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানো হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি এখন কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন হচ্ছে আমি মাংসটাকে আমি ভালো মতো খেয়াল করছি। তো এখন আমি আলুটাকে কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ভেজেও নিতে পারেন। তো আমার কাছে হাতে খুবই কম সময় ছিল, তাই আমি মাংসে আলুটা ভেজে রান্না করি নাই। তো আমার মনে হয় যে আপনারা চাইলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আলুটাকে দিয়ে আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। তো আমার মশলাটা মোটামুটি ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন হচ্ছে আমি আবারও পানি দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখা পর্যন্ত এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না এটা ভালো করে কষানো হয়ে যায়। মশলা, আলু আর মাংসের সংমিশ্রণে কিন্তু এই রান্নাটা আমার কমপ্লিট আমি করব। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিন্তু আবারও এক পর্যায়ে আমি ঢেকে রাখবো। তো আমার মশলাটা দিয়ে দেখতেই পাচ্ছেন যে মশলার কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট। তো এখন হচ্ছে আমি জাস্ট যতক্ষণ না আমার মাংসগুলো আরেকটু বেশি সময় ধরে কষায় ততক্ষণ আমি ওয়েট করব। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা ফুললি কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। আমি এখানে খিচুড়ি দিয়ে সার্ভ করেছি। আজকে বাসায় রান্না করা হয়েছিল দেশি মোরগের পাতলা ঝোল, যেটার খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই মজাদার রেসিপিটা চলুন শুরু করি। তো প্রথমে এখানে আমি তেল গরম করার জন্য বেশি করে তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি সব রকমের গরম মশলা দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি বেশি করে। বেশ খানিকটা পেঁয়াজ দিলে তরকারিটা গাঢ় হয় এবং টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই কারণে এখানে আমি পেঁয়াজ ভালো করে দিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিবেন বেশি করে। তারপর এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই এই গ্রেভিটা একটু হালকা হবে, তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে রান্নাটা অনেক বেশি মজা হয়। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন আমি একটু একটু করে দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে যখন আমার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি আগে থেকে করে রাখা আমার গরম মশলাগুলোকে আমি ভালো করে গরম করে তারপরে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো রান্নার ক্ষেত্রে এগুলো গুঁড়ো করে দিলে কিন্তু বেশ মজা হয়। অনেকে রান্না শেষেও দেয়, তো আমি প্রথমেই দিয়েছি। রান্নার শেষে তো অবশ্যই জিরা গুঁড়া দিবই। এখন হচ্ছে আমার মেইন ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া। মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1 থেকে 1.5 চামচ করে দিয়েছি, প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো আপনারা হচ্ছে স্বাদ মতো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেবেন। মশলার পরিমাণটা অবশ্যই ভালো কোয়ান্টিটিতে হতে হবে। তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিব মশলাগুলোকে। এখন আমি দিয়ে দিব এখানে মুরগির মশলা। বিভিন্ন রকমের মুরগির মশলা পাওয়া যায়, সেগুলোই আমি ব্যবহার করছি। এখানে আমি রাঁধুনির মুরগির মশলাটা ব্যবহার করছি। তো দিয়ে তারপরে এখন কিন্তু আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে তারপর আমি মুরগিগুলো দিয়ে দিব এর মধ্যে। তো আমি ভালো করে কষানো পর্যন্ত ওয়েট করছি। এখানে আমি মশলাগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আগে থেকে বলে রাখলাম। কারণ মশলাগুলো যদি ভালো মতো কুক না হয় তাহলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না। এই কারণে আমি প্রত্যেকটা মশলা ভালো করে কিন্তু মিক্স করে নিব।
এখানে আমি মশলাগুলোকে এই তেলের মধ্যে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। দেখতেই পারছেন যে কালারটা কি সুন্দর একটা কালার এসেছে। তেলের পরিমাণ, মশলার পরিমাণটা অবশ্যই একটা ভালো কোয়ান্টিটি দিতে হবে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি এখানে পুরো একটা মুরগি ব্যবহার করেছি, তাই আমার মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে। তো দেশি মুরগ সিদ্ধ হতে একটু সময় লাগে ফার্মের মুরগি থেকে, তো ওইভাবেই আমি রান্নাটা করছি। এখানে আমি প্রত্যেকটা মাংসগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আমার কাছে প্রত্যেকটা আইটেমই অনেক বেশি ভালো লেগেছিল। তো এখানে আমি মাংসের সবগুলো একটু মিডিয়াম কাট করে নিয়েছি। এখন মিডিয়াম কাট করে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি এপিট ওপিট করে। তো মশলাগুলো যেন সুন্দর মতো কুক হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমার নাড়াচাড়া কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে যেন মশলাটা ভালো মতো কুক হয় এবং মাংসগুলো যেন সুন্দর মতো কুক হয়ে যায়। তো সবগুলো মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর আমি একটু দমে রাখবো, যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি, তো আমি তাপমাত্রাটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার মোটামুটি পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আমি এখানে পোলাও দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে সাদা ভাত দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং বাসায় একবার হলেও এই প্রসেসে দেশি মোরগটা রান্না করার ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না।